আজ প্রায় ১৩টা বছর পর বকুলপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়া। বিকেলে টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম। এদিকটাতে খুব একটা লোকজন নেই, তাই ট্রেনের কামরাগুলো খালিই থাকে বেশিরভাগ সময়। জানালার পাশে বসে বাইরে তাকাতেই মনে ভেসে আসি সেই ১৩ বছর আগের পুরনো স্মৃতিগুলো। না, মামাকে একবার ফোন দিয়ে রাখি, না হলে বৃথাই চিন্তা করবে আমাকে নিয়ে। ফোনে মামার নম্বরটা ডায়াল করে কানের কাছে ধরলাম। রিং হলো কয়েকবার, কিন্তু মামা ফোনটা তুললো না। আমি আর একবার ডায়াল করতে যাব, ঠিক সেই সময় মামার কল। হ্যাঁ মামা, আমি বিকেলের ট্রেনে উঠে পড়েছি, সন্ধ্যা হতে হতে স্টেশনে পৌঁছে যাব। আচ্ছা, সাবধানে আয়। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা, তুমি তাহলে স্টেশনে থেকো। ঠিক আছে, রাখছি। ফোনটা কেটে দিয়ে আবারও উদাস দৃষ্টিতে বাইরে তাকিয়ে রইলাম। ট্রেনটা যখন বকুলপুর স্টেশনে থামলো, তখন সন্ধ্যা নেমে গেছে। সূর্যের আলো নেমে গেছে অনেক আগে। তার পরিবর্তে চারিদিকে দেখা দিয়েছে ঘুটঘুটে নিষ্কালো অন্ধকার। আমি ট্রেন থেকে নেমে পড়লাম। মামা তো বলেছিল স্টেশনে আমার জন্য অপেক্ষা করবে, কিন্তু কোথায়? ভাগ্নে, ভাগ্নে এদিকে। হ্যাঁ, এদিকে আসো। আচমকা তাকিয়ে দেখি স্টেশন থেকে কিছুটা দূরে অন্ধকারের ভিতরে মামা দাঁড়িয়ে আছে। কোলাতা শার্টের ভিতর থেকে তার একটা হাত আমাকে ডেকেই চলেছে। আসছি মামা। আমি এগিয়ে গেলাম, পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। আজ প্রায় ১৩ বছর পরে মামার সাথে দেখা। মামাকে দেখে এখন আর আগের মতো মনে হয় না। মামার শরীরে চামড়া কুঁচকে গেছে, চুলে পাক ধরেছে, চোখে মোটা ফ্রেমে চশমা। তা আসতে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি? না না, তেমন কোনো অসুবিধা হয়নি। শুধু একা একা আসতে হয়েছে এই যা। এদিকে তো তেমন লোকজনও নেই। হ্যাঁ, এদিক থেকে লোকজন খুব একটা আসা যাওয়া করে না, তাই ট্রেন বেশিরভাগ সময় খালি যায়। আয়, বেশ খানিকটা পথ আবার হাঁটতে হবে। মামা টর্চ নিয়ে এগিয়ে গেল, আমি তার পিছন পিছন যেতে লাগলাম। জীবনের গুরুত্বপূর্ণ ১৩টা বছর এই বকুলপুরে কাটিয়ে গেছি। তবে এই ১৩ বছরে বকুলপুরে অনেক পরিবর্তন হয়ে গেছে। আগের সাথে যেন মেলাতেই পাচ্ছি না। বেশ দারিদ্রতার ছাপ স্পষ্ট। জায়গায় জায়গায় মাকড়সার ঝুল জমেছে, আর একটা উদ্ভট পচা গন্ধ যেন ঘরের বাতাসে ভারী হয়ে আছে। তোমার মামির আচরণে তুমি কিছু মনে করো না ভাগ্নে। ও এমনই। এখন আমার বয়স হয়ে গেছে তো, তাই হয়তো তোমাকে মনে করতে পারছে না। ২-১ দিন থাকো, দেখবে ঠিক আপন করে নেবে। না না মামা, আমি কিছু মনে করিনি। তুমি তাহলে একটু বিশ্রাম নাও, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। মামা এই বলে ভিতরে চলে গেল। আমি ঘরের ভিতরে পায়চারি করতে থাকি। এই ঘরে আমার ছোট থেকে বড় হওয়া, লেখাপড়া, খেলাধুলো সব কিছুই এই ঘরে।
হঠাৎ ঘরের দেয়ালে টানানো একটা ছবির দিকে তাকাতেই আমার বুকের ভিতরে ধক করে উঠল। নীলার একটা ছোটবেলার ছবি টানানো আছে, কিন্তু তার উপর মাকড়সা ধুলোর আস্তরণ জমে আছে। নীলা আমার মামাতো বোন, কিন্তু ওকে তো কোথাও দেখলাম না। এইসব নিয়েই ভাবছিলাম, ঠিক তখনই পাশের ঘর থেকে মামা আর মামির চাপা কণ্ঠস্বর ভেসে আসছে। তুমি ওই ছেলেকে আবার কেন নিয়ে এসেছো? কি চাও তুমি বলো তো? নিয়ে এসেছি তো কি হয়েছে, ও আমার ভাগ্নে। আজ কত বছর পর এসেছে, আর আমি ওকে নিয়ে আসবো না? ও আমাদের কি ক্ষতি করেছে তা কি তুমি ভুলে গেছো? যাও, এক্ষুনি ওকে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। আহ, আসতে বলো, শুনতে পাবে তো। শুনুক, কি হবে শুনতে পেলে? এই বাড়িটা আমাদের, এই বাড়িতে ওর কোনো স্থান নেই। ওকে বের করো বলছি। এই রাতের বেলায় ও কোথায় যাবে? আজ রাতটা বরং থাকুক, কাল সকাল হলে আমি নিজে ওকে চলে যেতে বলবো। সেদিন ওর জন্য আজ আমার মেয়েটাকে এত কষ্ট পেতে হচ্ছে, আর এই ছেলেটার জন্য তোমার দরদ উতলে পড়ছে। শোনো, সেদিন ও যা করেছে একদম ঠিক করেছে, তা না হলে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যেত। আমি ঘর থেকে বের হয়ে এলাম। মামা মামির কথা এভাবে লুকিয়ে লুকিয়ে শোনার আমার কাছে ঠিক মনে হলো না। তবে আমি একটা বিষয় ঠিক বুঝতে পারলাম না, মামি এর আগে আমাকে এতটা অপছন্দ করতো না, কিন্তু হঠাৎ করে কি এমন অপরাধ করলাম আমি? মামা মামি নীলাকে নিয়েই কথা বলছে, কিন্তু ও কোথায়? এতক্ষণ ঘরে বসে থেকেও তো ওকে দেখতে পেলাম না। আজ প্রায় 13টা বছর নীলাকে দেখিনি। ঠিক সেই সময় আমার শরীরে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগলো। কেমন যেন অস্বাভাবিক লাগতে শুরু করলো। হঠাৎ একটা কণ্ঠস্বর আমার কানে বাজতে লাগলো। আদি, তুমি এসেছো? জানতাম, আমি জানতাম তুমি আসবে, কিন্তু এত দেরি করলে কেন? আজ 13টা বছর তুমি আমার কাছ থেকে দূরে থাকতে পারলে? কথাগুলো যেন কোথা থেকে ভেসে আসছে, আর ঘন আধার রাতে ওই শীতল কণ্ঠের কথাগুলো যেন আমার বুকে শেলের মতন বেঁধে যাচ্ছিল। পিছনে তাকিয়ে দেখি দাঁড়িয়ে আছে নীলা। নীলা, তুই এখানে? কোথায় ছিলিস তুই? ঘরে তো তোকে কোথাও দেখলাম না। কোথায় ছিলিস এতক্ষণ? 13 বছর পরে আমি কেমন আছি তা জানার ইচ্ছা হলো। এত বছরে একটি বারের জন্যও কি আমার কথা মনে পড়েনি? তুই তো সব জানিস। ওই ঘটনার পরে আমার পক্ষে এই বাড়িতে থাকা আর সম্ভব ছিল না। এরপর শহরে চলে গেলাম। নতুন জায়গা, নতুন লোকজন, আর নতুন লক্ষ্যের উদ্দেশ্যে ছুটতে ছুটতে তোর কথা আমি সত্যি ভুলে গেছিলাম নীলা। আমি জানতাম আদি, তুমি আমাকে ভুলে যাবে, আমি জানতাম, কিন্তু আমি তো তোমাকে এখনো ভুলিনি। দেখো না, এই 13টা বছর তোমাকে দেখার জন্য এখানেই অপেক্ষা করে যাচ্ছি। শুনেছিলাম তোর নাকি বিয়ে হয়ে গেছে। বিয়ে? হ্যাঁ, ওই একটা বিয়েই তো আমাকে শেষ করে ফেললো। যেখানে তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সেখানে আমার বিয়ে হলো ওই শেখরের সাথে। বাবা জোর করে বিয়ে দিয়ে দিল। তুই এখনো সেই একই পাগলামি করে যাচ্ছিস? আমার সাথে তোর কখনো বিয়ে হওয়ার কথা ছিল না নীলা। এই সম্পর্ক আমাদের পরিবার কোনোদিন মেনে নিত না, এটা তুই ভালো করেই জানিস। পরিবার, সমাজ, এসব আমি আগেও মানতাম না, আর এখনো মানি না। শুধু মানতো আমার বাবা আর তুমি। আর এইসব মেনেই তুমি আমাকে ছেড়ে শহরে চলে গেলে, আর আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিল ওই বুড়ো শেখরের সাথে। ঠিক এই সময় দেখলাম একটা মাঝবয়সী লোক এগিয়ে আসছে নীলার দিকে। এরপর সোজা খপ করে এসে নীলার চুলের মুঠি চেপে ধরলো। তোকে না বাড়ির বাইরে আসতে না করেছি, তারপরেও এলি? আজ তোর খবর আছে, মেরে হাত পা গুড়িয়ে দেবো। আমার কথা অমান্য করা? না, আমি তোর সাথে যাব না, ছেড়ে দে শয়তান। আদি, আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। আমার চোখের সামনে থেকে ওই শেখর
নীলার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নীলা যেতে চাচ্ছে না, কিন্তু ওই শেখর কিছুতেই মানছে না। এই এই কি করছো? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও বলছি। আমার একটা কথাও যেন সেই শেখরের কানে যাচ্ছে না। সে আর নীলাকে টানতে টানতে নিয়ে যেতে পারছে না। হঠাৎ মাটি থেকে একটা কাঠের টুকরো তুলে সোজা আঘাত করলো নীলার মাথায়, আর সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো নীলা। রক্তে ভেসে যাচ্ছে সব। না না, এটা হতে পারে না। নীলা! সেদিন আমি তোমাকে অনেক ডেকেছি আদি, কিন্তু তুমি আসোনি। আজ তুমি এসেছো, কিন্তু দেখো আমার ভাগ্যটা কত খারাপ। আজ আমি মৃত। চোখের সামনে যা ঘটে যাচ্ছে তার কিছুই যেন আমি বিশ্বাস করতে পারছি না। মাথার ভিতর হঠাৎ চক্কর দিয়ে উঠল। ঝাপসা চোখে দেখলাম শেখর ছুটে অন্ধকারে মিলিয়ে গেল। হঠাৎ সামনে থেকে এক পা দুপা করে হেঁটে আসছে প্রেতের মতো এক মূর্তি। সে আমার মামি। তার গলায় একটা গভীর কাটার দাগ, চোখের নিচে রক্ত জমাট বেঁধে আছে। সেদিন তুই আমার নীলাকে বিয়ে করলে আজ আমার নীলা বেঁচে থাকতো, কিন্তু তুই তা করলি না। ওর বাবার সাথে ষড়যন্ত্র করে পালিয়ে গেলি, আর ওর বাবা ওকে বিয়ে দিয়ে দিল একটা বুড়োর সাথে। দেখ ওই বুড়ো আমার মেয়ের কি পরিণতি করেছে দেখ। আমায় ক্ষমা করে দাও মামি, আমি ভুল করেছি। আসলে আমি ভেবেছিলাম আমাদের এই সম্পর্ক কেউ মেনে নেবে না, সব জায়গায় আমি অপমানিত হব। মা, আমি ওকে নিয়ে যাব। জীবিত অবস্থায় পাইনি তো কি হয়েছে, এখন তো পেতেই পারি, তাই না? হঠাৎ দেখলাম মামি আর নীলা দুজনেই আমার দিকে এক পা দু পা করে এগিয়ে আসছে। ঠিক তখনই আমার পিছন থেকে প্রেতের মতো লাফিয়ে পড়লো মামা। সজোরে চেপে ধরলো ওদের দুজনকে। ভাগ্নে, পালাও এখান থেকে, ওরা তোমাকে মেরে ফেলবে। পালাও পালাও বলছি, তাড়াতাড়ি পালাও এখান থেকে। আর কোনো দেরি না করে আমি দিক বিদিক হারিয়ে ছুটছিলাম। অন্ধকার ভেদ করে ঝোপঝাড় ভেঙে ছুটতে ছুটতে হঠাৎ একটা ধাক্কায় আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখলাম আমি ট্রেনের সিটে বসে আছি। পাশে দাঁড়িয়ে আমাকে ডাকছে একটা লোক। কি হলো ভাই? ট্রেন তো সেই কখন স্টেশনে চলে এসেছে, আর কতক্ষণ ঘুমাবেন? উঠুন এবার, যত সব। এরপর চোখ রগড়াতে রগড়াতে ট্রেন থেকে নেমে পড়লাম। তবে যে ঘটনাটা স্বপ্নে দেখলাম তা যে আসলে স্বপ্ন, এটা মানতে এখনো আমার কষ্ট হচ্ছে।